আমাদের টেকসাইগাই ইউটিউব পরিবারের 208তম টিএসজি নিউজের নতুন এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকের ভিডিওতে বেশ কিছু ইন্টারেস্টিং খবর আছে, প্রচুর টেক নিউজ আছে। ভিডিওটা শেষ অবধি দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর খারাপ লাগলে ডিসলাইক করবেন। তাহলে আমরা এবার সরাসরি টেক নিউজ শুরু করে দিই। প্রথম খবরেই বলবো যে রেডমি K40 আর K40 Pro এই দুটো ফোন কবে লঞ্চ করবে আমাদের সে ব্যাপারে ভীষণই আগ্রহ ছিল, অপেক্ষা ছিল, কারণ নিয়মিত লিক আসছিল। আর নিয়মিত লিক আসা মানে আমরা আন্দাজ করতেই পারি খুব শিগগিরই ফোনটা লঞ্চ করবে। শেষ অবধি অফিসিয়াল না হলেও মোটামুটি কনফার্ম এটা জানা যাচ্ছে যে রেডমি K40 আর K40 Pro চায়নাতে লঞ্চ করবে ফেব্রুয়ারি মাসের 17 তারিখ। চায়নার যে JD.com আছে, ওয়েবসাইট যেটা আছে যেখান থেকে এই ফোনগুলো বিক্রি হবে, সেখানে লিস্টেড হয়ে গেছে এবং সেখানে দেখা যাচ্ছে এই ফোনগুলোর লঞ্চ ডেট 17ই ফেব্রুয়ারি। সেক্ষেত্রে আমাদের খুব বেশি অপেক্ষা করতে হবে না। গ্লোবাল লঞ্চ হতে হয়তো আর কয়েকটা দিন এক্সট্রা সময় লাগবে, কিন্তু রেডমি K40 আর K40 Pro আমাদের বহু অপেক্ষার ফোন অবশেষে সামনে চলে আসে। শাওমি বা রেডমি যা করে তাকে নকল করে রিয়েলমি, এটা আমরা বরাবর শুনে এসেছি। এই অপবাদ রিয়েলমির সহজে ঘোচার নয়। বিশেষ করে শাওমি যা যা খারাপ করে রিয়েলমিও সেগুলো যখন ক্রমশ করতে শুরু করে তখন বলতে ইচ্ছা করে যে রিয়েলমি কপিক্যাট কোম্পানি। রিয়েলমি কোম্পানি শাওমির থেকে বোধহয় এটাও শিখে নিল কী করে মানুষকে বিভ্রান্ত করতে হয়। হ্যাঁ, রিয়েলমি X7 আর X7 Pro এই ফোন দুটো গ্লোবালি লঞ্চ হচ্ছে বিভিন্ন দেশে। ইন্ডিয়াতে লঞ্চ হবে 4ই ফেব্রুয়ারি। গতকালই আপনাদের টেক নিউজে বলেছিলাম, মানে সেই টেক নিউজটা আজকে সকালবেলা এসেছিল। তো সেই টেক নিউজে বলার পর রিয়েলমি X7 আর X7 Pro এই ফোন দুটো নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে এই কারণে X7 ফোনটাতে যা স্পেসিফিকেশনস দেখা যাচ্ছে সেখানে গিয়ে কোথাও গিয়ে একটু সন্দেহের জায়গা তৈরি হচ্ছে যে চায়নার X7 আর যেটা গ্লোবাল বা ইন্ডিয়ান X7 হবে দুটো একই ফোন নয়। হ্যাঁ, দুটোতেই মিডিয়াটেকের ডায়মেনসিটি 800U প্রসেসর আছে ঠিকই, কিন্তু চায়নাতে যেটা রিয়েলমি V15 নামে ফোন লঞ্চ হয়েছিল, পিছন দিকে প্রচুর রং, সেই ফোনটাই সম্ভবত ইন্ডিয়াতে রিয়েলমি X7 নামে লঞ্চ হতে পারে। ইন্ডিয়াতে মাধব শেঠ টুইট করে জানিয়েছেন, ফোনটার মানে ছবিটা তিনি টিজ করেছেন, সেটা দেখে এটা মনে হচ্ছে। তাছাড়া বলা হচ্ছে এখানে 50 ওয়াটের চার্জার থাকবে, কিন্তু চাইনিজ রিয়েলমি X7 ছিল 65 ওয়াটের চার্জার। সেক্ষেত্রে ইন্ডিয়াতে রিয়েলমি X7 50 ওয়াটের চার্জার থাকবে, ব্যাপারটা কেমন নয়? আসলে রিয়েলমি V15 আর X7 দুটো ফোনের মধ্যে সামান্যই তফাৎ আছে। হ্যাঁ, দুটোতেই প্রসেসর এক, অ্যামোলেড ডিসপ্লে এক, 120 হার্টজ রিফ্রেশ রেট আছে, সব কিছু ঠিক আছে। কিন্তু রিয়েলমি X7 আছে 4টে ক্যামেরা, ব্যাক সাইডে আছে 64+8+2+2 মেগাপিক্সেল ক্যামেরা, কিন্তু রিয়েলমি V15 একটা ক্যামেরা কম আছে, 2 মেগাপিক্সেলের একটা ক্যামেরা কম আছে। সেক্ষেত্রে এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, কোনো দুঃখের জায়গা নেই। দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে দুটো ফোনের মধ্যে ওই ফাস্ট চার্জিংয়ের তফাৎ রয়েছে। রিয়েলমি X7 রয়েছে 65 ওয়াটের চার্জার আর রিয়েলমি V15 রয়েছে 50 ওয়াটের চার্জার। অর্থাৎ ইন্ডিয়াতে রিয়েলমি V15 আসবে, X7 নাম নেই। এছাড়াও এই দুটো ফোনের মধ্যে একটা বড় তফাৎ রয়েছে, সেটা হচ্ছে সেলফি ক্যামেরাতে। রিয়েলমি X7 যেটা চাইনিজ সেটাতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর যেটা রিয়েলমি V15 ইন্ডিয়াতে X7 নামে আসতে পারে সেটাতে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এবার বাংলাদেশে কোন ফোনটা লঞ্চ হবে সেটা কিন্তু একটা বড়সড় প্রশ্ন রয়ে যাচ্ছে। রিয়েলমি V15 কি রিব্র্যান্ডেড হয়ে X7 নাম নিয়ে বাংলাদেশে যাবে ইন্ডিয়ার মতোই? দেখা যাক। এটার জন্য আমার মনে হয় ফেব্রুয়ারি মাসে ওই একটা মাস অপেক্ষা করলেই সব পরিষ্কার হয়ে যাবে। তো আপনাদেরকে অনুরোধ করব আর একটা মাস ধৈর্য ধরে অপেক্ষা করুন। আমরা জানি যে স্মার্টফোনের ডিসপ্লের ক্ষেত্রে স্যামসাং হলো রাজা। স্যামসাং অ্যামোলেড বা ওলেড ডিসপ্লে সব বড় বড় কোম্পানির ফ্ল্যাগশিপ ফোনগুলোর জন্য বানিয়ে দেয়। সেই স্যামসাং কিন্তু যে ল্যাপটপের ডিসপ্লে আছে সেই ডিসপ্লের জন্য কিন্তু অ্যামোলেড ডিসপ্লে বানায় না। বিশেষ করে ল্যাপটপের ক্ষেত্রে আমরা এটা দেখি, ল্যাপটপে সবই LCD, TFT, IPS ডিসপ্লে থাকে, অ্যামোলেড ডিসপ্লে কিন্তু দেখা যায়। অ্যামোলেড ডিসপ্লে হলে একটা স্ক্রিন বার্নিংয়ের ইস্যু থাকার ভয় রয়েছে। সেক্ষেত্রে এখানে স্ক্রিন বার্নিং হতে পারে, এই ভয়ে কি ল্যাপটপে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয় না? তবে যাই হোক না কেন, স্যামসাং কিন্তু এই রকম একটা প্রজেক্ট হাতে নিয়েছে। তারা আগামী দিনে ল্যাপটপের জন্য ওলেড ডিসপ্লে তৈরি করবে। ওলেড ডিসপ্লে মানে ওই অ্যামোলেড ডিসপ্লে, খুব একটা কিছু তফাৎ নেই, একই জিনিস। তো সেই স্যামসাং অ্যামোলেড ডিসপ্লে তৈরি করবে ল্যাপটপের জন্য, যেটা একটা অভিনব ব্যাপার হবে। ল্যাপটপে সেক্ষেত্রে আমরা আরও ভালো, আরও সুন্দর, আরও বেটার ডিসপ্লে পাবো, আর ল্যাপটপের দাম আকাশ ছোঁয়া হয়ে যাবে। তবে যাই হোক না কেন, এটা একটা ভালো জিনিস হবে। যাদের পয়সা আছে তারা ভালো এক্সপিরিয়েন্স করবে। কিন্তু এই স্ক্রিন বার্নিংয়ের ইস্যুটাকে স্যামসাং কী করে সলভ করবে এটা জানার জন্য খুব কৌতূহল রইল। তবে হ্যাঁ, অ্যাপেল কিন্তু এই দিকে পা বাড়াচ্ছে না। অ্যাপেল কিন্তু স্যামসাংয়ের ফাঁদে পা দেবে না। অ্যাপেল তাদের যে ল্যাপটপ বা ট্যাবলেটগুলো আছে সেগুলোর জন্য তারা কিন্তু মিনি LED ডিসপ্লে নিয়ে আসবে। এটা একদিকে যেরকম তারা স্যামসাংকে বেশি টাকা দেবে না এরকম ব্যাপার ঠিকই, আর একদিকে অ্যাপেল লাভ বেশি করবে
ওলেড দিলে লাভ একটু কমে যাবে, তাই তারা এলইডি দিয়ে লাভ বেশি করবে, এলসিডি দিয়ে লাভ বেশি করবে, এরকম একটা প্ল্যান বোধহয় আছে। যাই হোক না কেন, আমি অ্যাপেলের হেটার নই, আইফোনের হেটার নই, তবে অ্যাপেল, স্যামসাং এইসব কোম্পানিগুলোকে নিয়ে মজা করতে, ট্রোল করতে ভালো লাগে। আর এরা হচ্ছে টপ লেভেলের কোম্পানি, তো এদেরকে নিয়ে মজা করব না তো কাকে নিয়ে মজা করব? ইনফিনিক্সকে নিয়ে, টেকনোকে নিয়ে এদের মজা করলে কি আনন্দ পাওয়া যাবে? তাই অ্যাপেল আর স্যামসাংকে নিয়ে সবসময় আমরা মজা করব, আগামী দিনেও করব। ফেসবুক তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এমন লেভেলে নিয়ে যাচ্ছে, তারা এতটাই উন্নতি করে ফেলেছে যে তারা এখন যদি কোনো ছবি ফেসবুকে আমরা পোস্ট করি, সেই ছবিটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তার সব কিছু ঠিকুজি কুষ্টি একদম সব কিছু বার করে নিয়ে চলে আসবে। মানে যারা অন্ধ মানুষ, যারা ভালো দেখতে পান না চোখে, যারা দৃষ্টিশক্তি যাদের অভাব রয়েছে, তারা যদি ফেসবুকে কোনো ছবিতে ক্লিক করেন, ভুলবশতও যদি ক্লিক করেন, তাহলে সেই ছবিটার মধ্যে সব কিছু ডিটেলস, কার ছবি, কী ব্যাপার, সব কিছু অডিওর মাধ্যমে জানিয়ে দেবে ফেসবুক। এবং তারা যদি, ওই যারা দৃষ্টিহীন মানুষ, তারা যদি কোনো ছবি নিজের আপলোড করেন, আপলোড করার সাথে সাথে সেই ছবিটার ব্যাপারেও অডিওতে সব কিছু জানিয়ে দেবে ফেসবুক। ফেসবুকের এআই এতটাই ইমপ্রুভ করেছে আর আমাদের প্রাইভেসি এতটাই হারিয়ে গেছে। ফেসবুকের কথা এসেই গেল সেখানে ফেসবুকের প্রসঙ্গেই গুগলের কথা আজকে আপনাদের বলতে চাই। গুগল তাদের সার্চ ইঞ্জিনটাকে খুবই পাল্টে ফেলতে চাইলেছে। তারা সার্চ ইঞ্জিনের মধ্যে এমন কিছু চেঞ্জ আনবে যাতে আপনার সার্চ রেজাল্ট আরও বেটার হয়, আপনার এক্সপিরিয়েন্স আরও বেটার হয়। কালার তারা এত সুন্দরভাবে ম্যানেজ করবে, তারা লেআউট এত ভালো করে করবে, তারা ফন্টগুলোকে এত সুন্দর করে অপটিমাইজ করবে যাতে আপনার পুরো ফোকাসটা ওই সার্চ রেজাল্টের ওপরই থাকবে। এদিক ওদিক আপনার দৃষ্টিশক্তি চলে যাবে না, আপনি বিভ্রান্ত হবেন না। এই ব্যাপারটা গুগল করতে চলেছে। তার ফলে আপনি আগামী 2-3 দিনের মধ্যেই দেখতে পাবেন যে গুগলের সার্চ রেজাল্ট বা তাদের যে পেজটা আছে তার লেআউটের মধ্যে বেশ কিছু চেঞ্জ আসবে। কিন্তু এটা কোনো খবর নয়। আসল খবর হলো ফ্রান্সে গুগল কিন্তু শেষ অবধি পরাজয় মেনে নিয়েছে। ফ্রান্সে যারা মিডিয়া জার্নালিস্ট আছে, তাদের যে ইউনিয়ন আছে, তাদের সাথে গুগলের একটা টানাপোড়েন চলছিল। তারা বলছিল যে গুগলে যখন কোনো কিছু সার্চ করা হচ্ছে, কোনো নিউজ সার্চ করা হচ্ছে, সেই নিউজের যা রেজাল্ট আসছে, সেই রেজাল্টগুলো গুগলের থ্রুতে লোকে পড়ছে, বিজ্ঞাপন যা আসছে সেটা তার টাকা পয়সা গুগল পাচ্ছে। কিন্তু যেসব কোম্পানিগুলো, যেসব নিউজ পেপারগুলো এইসব প্রতিবেদন তৈরি করছে, তারা এত কষ্ট করছে, এত খরচা করছে, তাদের কোনো লাভ থাকছে না। বিশেষ করে দেখা গেছে বেশ বিগত কয়েক বছরের মধ্যে বহু নিউজ পেপার ফ্রান্সে বন্ধ হয়ে গেছে, কারণ নিউজ পেপারের বিক্রি কমে গেছে। এমনিতেই আপনারা দেখবেন যে ঘরবাড়িতে নিউজ পেপারের সাপ্লাই আর আগের মতো নেই, খবরের কাগজ আর সেরকমভাবে বিক্রি হয় না। অনলাইনেও তারা যদি ইনকাম করতে না পারে, সব টাকা গুগলই খেয়ে নেয়, তাহলে কি করে চলবে? তারা প্রতিরোধ করেছে, প্রতিবাদ করেছে। শেষ অবধি গুগল বলেছিল যে না, আমরা মানব না। কিন্তু আদালত যখন বলল যে না, তাদের সাথে আলোচনায় বসতে হবে, তখন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সাথে গুগল আলোচনায় বসলো এবং মেনে নিল যে হ্যাঁ, সংবাদ মাধ্যমকে তারা কিছু কমিশন দেবে। অ্যাড থেকে যা রেভিনিউ আসবে তার কিছু টাকা পয়সা তারা দেবে, তবে সেটা কত সেটা এখনও জানা যায়নি। ঠিক একই রকম ঘটনা এবার অস্ট্রেলিয়ায় ঘটছে। অস্ট্রেলিয়ার যারা মিডিয়া হাউস আছে, তারা ফ্রান্সের দেখা থেকে দাবি করে বসেছে এবার আমাদেরও টাকা দিতে হবে, কমিশন দিতে হবে, না হলে আমরা বাঁচবো কী করে? গুগল বলছে না, আমরা টাকা পয়সা দেবো না, দরকার হলে আমরা অস্ট্রেলিয়াতে গুগলের সার্ভিস বন্ধ করে দেবো, এরকম হুমকি পর্যন্ত দিয়েছে। কিন্তু অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট তারা স্ট্রিক্ট আছে, তারা বলছে তারা নতুন ল আনছে, যে লয়ের মাধ্যমে গুগল বাধ্য থাকবে অস্ট্রেলিয়ায় বিভিন্ন মিডিয়া হাউসকে কমিশন দিতে। সেক্ষেত্রে একটা টানাপোড়েন চলছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্টের সাথে গুগলের। সেসব কী হবে আপনার কি মনে হয়? অবশ্যই সেটা আজকে কমেন্টে লিখে জানাবেন। OnePlus আর থাকবে না, সম্ভবত এরকমই হতে পারে। কারণ আপনারা সবাই জানেন OnePlus বলে যে ব্র্যান্ডটা আছে, সেটা আসলে ওপোর সাব ব্র্যান্ড। ওপোর মাথায় বসে আছে বিবিকে ইলেকট্রনিক্সের বিভিন্ন ব্র্যান্ড আছে, তার মধ্যে ওপো একটা। ওপো আবার চালায় OnePlusকে। OnePlus ওপোর সব কিছু ইউজ করে, তাদের কারখানা থেকে আরম্ভ করে, তাদের প্রোডাকশন থেকে আরম্ভ করে, তাদের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে আরম্ভ করে সব কিছু ইউজ করে, কিন্তু গোপনে তলে তলে, প্রকাশ্যে এটা কখনোই জানায় না। এবং গোটা পৃথিবীতে OnePlus এরকমই প্রথম থেকে দেখিয়ে এসেছে যে আমরা একটা ছোট ব্র্যান্ড, আমরা ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড, আমরা নিজেরা স্বাধীনভাবে কাজ করছি, তো আমরা এরকম একটা অভিনব কিছু নিয়ে আসছি, বড় বড় ব্র্যান্ডগুলো যা করতে পারেন আমরা সেরকম করছি, আমরা তাই জন্য কম দামে ফ্ল্যাগশিপ কিলার ফোন নিয়ে আসছি, এসব তারা প্রথম থেকে মার্কেটিং করতো। তো OnePlusকে নিয়ে এরকম বেশ কিছু ভিডিও আমি বানিয়েছি, প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমি আজকে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, চাইলে দেখে নিতে পারেন। তো সেই OnePlus এখন বলা হচ্ছে যে তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম ওপোর সাথে মিশে যাবে। আমরা এতদিন জানতাম যে ওপোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট OnePlus ইউজ করে। মনে করুন ওপো একটা ফাস্ট চার্জার নিয়ে আসলো 65 ওয়াটের বা 125 ওয়াটের, সেটা OnePlus ইউজ করবে তাদের একটা আলাদা নাম দিয়ে, রিয়েলমি ইউজ করবে তাদের একটা আলাদা নাম দিয়ে, কেউ ডার্ট চার্জার বলবে, কেউ ভুক চার্জার বলবে, কেউ ড্যাশ চার্জার বলবে, যে যেরকম পারবে নাম দেবে, কিন্তু ওই রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম একটাই।
তো শেষ অবধি হচ্ছে এটাই যে কাগজে কলমে ওয়ানপ্লাস আর ওপোর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম মিশে গেল, জানা গেল, কারণ সমালোচনা হচ্ছিল প্রচুর। তবে হ্যাঁ, বলা হচ্ছে যে ওয়ানপ্লাস এখনও স্বাধীনভাবেই কাজ করবে, তবে ওয়ানপ্লাস যেভাবে চলছে তাদের ওপো হয়ে উঠতে আর মনে হয় খুব একটা বেশি দেরি নেই। তারা যেরকম N10 N100 নট সিরিজের ফোনটা নিয়ে আসলো, কম দামে ফোন নিয়ে আসলো, সেগুলোর জন্য তারা সমালোচনা শুনছে যে ওয়ানপ্লাসের যে স্বকীয়তা, ওয়ানপ্লাস যে কারণে আমাদের কাছে স্পেশাল, সেই ওয়ানপ্লাস কিন্তু ক্রমশ মুছে যাচ্ছে। আপনারা খেয়াল করলে বুঝবেন যে ওয়ানপ্লাসে যে অক্সিজেন ওএস নিয়ে আমরা এত প্রশংসা করি, এত ভালো বলি, সেটা আসলে ওপোর যে অপারেটিং সিস্টেম আছে, সেই ওপোর অপারেটিং সিস্টেমটাকেই, কালার ওয়েসটাকেই একটু মডিফাই করে, একটু ভালো করে, রিফাইন করে, হালকা করে, অপটিমাইজ করে ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস বানানো হয়েছে। আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন, এটা আপনারও মনে হবে। আমরা বারবার দেখি ওপোর বিভিন্ন ফোন যেগুলো লঞ্চ করে, যেমন রেনো 5, সেটা যেরকম লঞ্চ করেছে সেটা দেখে মনে হচ্ছে রেনো 5 প্রো সেই ফোনটা রিব্র্যান্ডেড হয়ে OnePlus 9 আসবে, কারণ দুটোর সব কিছুই মোটামুটি একই টাইপের লাগছে। এরকম বারবার আমরা অতীতে দেখেছি। ওপো কোনো ফোন লঞ্চ করেছে, সেটাই মনে হচ্ছে যেন রিব্র্যান্ডেড হয়ে OnePlus নিয়ে আসলো। তো এটা চলবে আগামী দিনেও, কিন্তু রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট তারা এবার কাগজে কলমে জানিয়ে দিল যে একসাথেই করবে, আর আলাদা থাকবে না, আর তারা সমালোচিত হবে না। তো এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যে আপনারা কোনোদিন কি ওয়ানপ্লাসের কোনো ফোন ইউজ করেছেন? করে থাকলে কোন মডেলের ওয়ানপ্লাসের ফোন ইউজ করেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর যদি ওয়ানপ্লাসের ফোন না ইউজ করে থাকেন, আপনার কি কখনো ইচ্ছা আছে ওয়ানপ্লাসের ফোন কিনে দেখার? অবশ্যই সেটাও কমেন্টে লিখে জানাবেন। আর এই প্রসঙ্গে আরও একটা কথা বলি, মনে পড়লো আমার, যে আপনি একটু খেয়াল করে দেখবেন ওয়ানপ্লাস সবসময় ক্যামেরার জন্য সমালোচিত হয়। ক্যামেরা তারা অতটা ভালো দেয় না যতটা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে থাকে, স্যামসাংয়ের ক্ষেত্রে থাকে, বা আমরা দেখেছি যে হুয়াওয়ের ক্ষেত্রে থাকে, অ্যাপেলের ক্ষেত্রে থাকে। ওয়ানপ্লাস দিতে পারে না, তার কারণ হচ্ছে এটাই যে বিবিকে ইলেকট্রনিক্সের কোনো ব্র্যান্ডই অতটা ভালো ক্যামেরা অপটিমাইজেশন করতে পারে না। তাদের কাছে সফটওয়্যার অ্যালগোরিদমটা নেই। তারা হার্ডওয়্যার দিয়ে দেয়, সনির সেরা লেন্স দিয়ে দেয়, গিম্বল লেন্স দিয়ে দেয় ভিভোর ফোনে, তারা ওপোর ফোনে অসাধারণ কিছু ক্যামেরা টেকনোলজি নিয়ে আসে, কিন্তু ওই অ্যালগোরিদমটা যেটা আইফোন অ্যাচিভ করতে পেরেছে, স্যামসাং অ্যাচিভ করতে পেরেছে, সেটা কিন্তু বিবিকে ইলেকট্রনিক্স এখনও পারেনি। তার জন্য রিয়েলমির ফোনের ক্যামেরা তুলনামূলক খারাপ, যার জন্য ওপো, ভিভো বা ওয়ানপ্লাসের ফোনের ক্যামেরা তুলনামূলক খারাপ। এখানে গিয়ে ওয়ানপ্লাস মার খেয়ে যায়। এটা অনেকে প্রশ্ন করেন, তাই আজকে আমি বললাম। আজকে শেষ খবরে বলবো যে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের গবেষকরা এমন একটা ব্যাটারি তৈরি করেছেন যে ব্যাটারিকে আর চার্জ দিতে লাগবে না। আইআইটির গবেষকরা এই ব্যাটারিটা তৈরি করেছেন। এটা অ্যালুমিনিয়ামের ব্যাটারি। এখানে যখন ডিস্টিল ওয়াটারটা শেষ হয়ে যাবে, সেটাকে জাস্ট আবার ভরে দিলে, রিফিল করে দিলেই হবে। ডিস্টিল ওয়াটার ভরে দেবেন, ব্যাটারি আবার আগের মতো কাজ করবে, ব্যাটারিকে কোনো রকম চার্জ দেওয়ার প্রয়োজন পড়বে না। অবশ্যই অভিনব টেকনোলজি লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে আমরা যখন এরকম হয়রান হয়ে যাচ্ছি, তখন এরকম নতুন কিছু টেকনোলজি আসলে আমরা অবশ্যই স্বাগত জানাবো। অবশ্যই আমরা চাইবো ব্যাটারির টেকনোলজি নিয়ে যে বটলনেকে আমরা পৌঁছে গেছি, যে একটা স্থিতাবস্থায় পৌঁছে গেছি, সেই জায়গা থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি। স্মার্টফোনে একবার চার্জ দেব, তারপর এক সপ্তাহ বা এক মাস চলবে, এরকম দিন আমরা দেখতে চাই, খুব শিগগিরই দেখতে চাই। কবে আসবে মনে হয় এরকম টেকনোলজি? আপনারা অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। তো আজকের টেক নিউজ এখানেই শেষ করব। টেক নিউজ কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।